জামাত বলা শুরু করেছে যে তারা চাঁদাবাজ, তারপর নব্য স্বৈরাচার, তারা কোনো না কোনোভাবে নির্বাচনটা করতে চাচ্ছেন। মুজিবুর রহমান যে আপনাকে দিয়ে শুরু করি, এই জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে আপনার একটা মন্তব্য হচ্ছে যে বিএনপির কথা এবং কাজে কোনো মিল নাই, এটা একটা অভিযোগ করেছেন, এবং আপনারা এই ছাত্র জনতার বিপ্লবের অর্জন জুলাই সনদ নিয়ে টালবাহানা ও গণভোট অধ্যাদেশ বাতিলের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন কদিন আগে। মানে আমি একটু জানতে চাই, মানে আপনারা যে এই রিয়াকশন, মানে আপনারা কি নির্বাচনের পরে নিজেদেরকে একটু প্রতারিত ভাবছেন কিনা বা কেন? ধন্যবাদ আপনাকে জন ফয়েজ, মোশাররফ ঠাকুর ভাই আছেন এবং দর্শকবৃন্দকে শুভেচ্ছা আপনাদের মাধ্যমে। দেখেন, জুলাই সনদ কি আসলে, জুলাই সনদটা কেন দরকার হলো, আমরা যদি দেখি একটু করে, আমরা যদি পেছনের দিকে যাই, আমরা দেখব যে একটা সংস্কার কমিশন হয়েছিল আলাদা আলাদা করে। সেখানে 166টা সংস্কার প্রস্তাব আমাদের রাজনৈতিক দলগুলোই আমরা বিভিন্নভাবে দিয়েছি, এবং সেখান থেকে যে সমস্ত বিষয়ে সবাই একমত হয়ে গেছে, এরকম 82টা সংস্কার প্রস্তাব অলরেডি বাস্তবায়নের দিকে ওনারা চলে গেছেন। আর 84টা সংস্কার প্রস্তাব যেগুলোতে কেউ একমত হয়েছে, কেউ হয় নাই, বেশিরভাগ লোকেরা একমত, কারা কারা দ্বিমত, এই সমস্ত 84টা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। সেটা আলোচনা রেফার করা হয়েছে ঐকমত্য কমিশনে। ঐকমত্য কমিশনে আলোচনার পরে আমরা দেখলাম যে বিভিন্ন দলের, সেখানেও আমরা একমত হয়েছি, কিছু কিছু জায়গায় আমাদের কারো কারো দ্বিমত রয়েছে, যেটাকে আমরা বলছি নোট অফ ডিসেন্ট। যেমন বিএনপির প্রায় 15 থেকে 20টার মতো নোট অফ ডিসেন্ট আছে বিভিন্ন ইস্যুতে, জামাতেরও 3টা ইস্যুতে নোট অফ ডিসেন্ট ছিল, আমাদেরও 1-2টা ইস্যুতে নোট অফ ডিসেন্ট ছিল। একটা আলোচনায় সবাই একমত হয়ে যাবে এমন কোনো কথা নাই, কারো কারো দ্বিমত থাকতে পারে। বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি সেখানে উল্লেখ করেছে যে আমরা যদি ম্যান্ডেট পাই তাইলে আমরা এটাকে আমাদের মতো করে বা আমরা যেটা চিন্তা করছি সেভাবে বাস্তবায়ন করব। এখন কথা হচ্ছে যে এই যে উইথ দি নোট অফ ডিসেন্ট আমরা সবাই একমত হয়েছে কিনা, আমরা কিন্তু একমত হই নাই। আমরা বিএনপিকে চেষ্টা করেছি যে আপনাদের নোট অফ ডিসেন্টটা প্রত্যাহার করেন, এগুলো নিয়ে আপনারা সব জানেন, এগুলো নিয়ে আমরা অনেক ডিবেট করেছি, পাবলিকলি বলেছি। এবং যদি আমরা সবাই একমত হয়ে যেতাম, দেখেন কয়েকটা বিষয়, একটা হচ্ছে জুলাই সনদ এক জিনিস, আর একটা হচ্ছে জুলাই সনদের ভিত্তি কী হবে। আপনার খেয়াল থাকার কথা যে আইনি ভিত্তি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, যে এটা অব্লিগেটরি, এটাকে যে বাস্তবায়ন করবে তার নিশ্চয়তা কী। সবাই বিএনপি বলেছে আমরা তো স্বাক্ষর করছি, সুতরাং আমরা বাস্তবায়ন করব। হ্যাঁ, বিএনপি যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছে, সেখানে কিন্তু একটা অবিশ্বাসের জন্ম হয়েছে। ধরেন জুলাই সনদ নিয়ে যদি আমরা সবাই একমত হয়ে যেতাম যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, ওকে এগুলো বাদ দিয়ে আমরা স্বাক্ষর করি, তাহলে কিন্তু আর গণভোটের প্রয়োজন হতো না। যেহেতু আমরা একমত হতে পারি নাই, যেহেতু আমাদের কারো কারো কাছে ভিন্নমত রয়েছে, এবং কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে আপনারা 30-35টা দল মিলে আলোচনা করছেন, আরও দল তো বাকি আছে, এখানে আরও ক্রস সেকশন পিপল তো আছে, এখানে শুধু রাজনৈতিক দলদের কথা কি বাংলাদেশ চলবে? তখনই কয়েকটা প্রশ্ন আসলো, যে প্রথমত হচ্ছে এই জুলাই সনদের আইনি ভিত্তি কী, এটার বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য আমাদের অব্লিগেশন, আমরা কীভাবে বাধ্য করতে পারি, সকল জনগণের মতকে আমরা কীভাবে অ্যাকোমোডেট করতে পারি, সেই জায়গা থেকে গণভোটের প্রশ্নটা আসছে। বিএনপি প্রথমে বলেছিল গণভোটের দরকার নাই, কিন্তু সেখানে অনেক ডিবেট করার পরে বিএনপি রাজি হলো যে ঠিক আছে গণভোটে যাবে। এখন প্রশ্নটা এখানে, ধরেন বিএনপি বলছে যে আমরা এই 20টা বিষয়ে একমত না, জামাত বলছে আমরা 3টা বিষয়ে একমত না, কিন্তু বেশিরভাগ দলই একমত যে আমরা এই 84টা বিষয়টা আমরা করতে পারি। 84টা বিষয়ের মধ্যে আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সংবিধানের সাথে সরাসরি সম্পর্কিত হচ্ছে 48টা, বাকিগুলো সংবিধানের সাথে সম্পৃক্ত না। সেগুলো কিন্তু অধ্যাদেশ দিয়ে কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, এবং আপনি এই যে আজকে যে 133টা অধ্যাদেশ, ওগুলো কিন্তু ওই অধ্যাদেশগুলো যেগুলো আমরা একমত হয়েছি। এখন এখানে বিএনপি যে আপত্তিটা তুলছে, মানে আমি বারবার বলছি যে এই জিনিসগুলো আমরা কেন বারবার পেছনের দিকে ফিরে যাচ্ছি। বিএনপি বলছে যে আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, সুতরাং আমরা আমাদের মতো করে বাস্তবায়ন করব, কারণ আমরা 52% মানে সমর্থন পেয়েছি বা 2/3 সাপোর্ট পেয়েছি। এবং আমরা যারা বিরোধী দলে আছে, আমাদের আর্গুমেন্ট হচ্ছে আপনাদের নোট অফ ডিসেন্ট সত্ত্বেও তো জনগণ তো আলাদা করে একটা গণভোট করেছে। গণভোটটা তো স্পেশালি শুধু জুলাই সনদ নিয়ে, আপনি দেখবেন জুলাই সনদে যে 4টা বিষয় সেখানে উল্লেখ করা হয়েছে, সেখানে 2টা বিষয় আছে যেখানে সংবিধানের মৌলিক চরিত্র প্রিয়াম্বল চেঞ্জ হবে। সুতরাং সেখানে কিন্তু সংস্কারের কথা, সেখানে কিন্তু জুলাই সনদে স্পষ্ট করে এই জিনিসগুলো তো মানুষ জানে, যেগুলোতে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, এগুলো জানা সত্ত্বেও গণভোটে দেওয়া হয়েছে যাতে জনগণের সমর্থনটা কি আমরা জানি। এখন বিএনপি আর্গুমেন্ট যেটা দিচ্ছে, আমরা যে আর্গুমেন্টটা দিচ্ছি একদম পরিষ্কার,
আমাদের আর্গুমেন্ট হচ্ছে আপনাদের নোট অফ ডিসেন্ট আছে, ঠিক আছে, কিন্তু জনগণ এটার পক্ষে আছে, জনগণ এই বার্তাটা জানিয়েছে। আমাদের আর্গুমেন্ট হচ্ছে যেহেতু জনগণ এটার পক্ষে সমর্থন দিয়েছে, সুতরাং আপনাকে এটা বাস্তবায়ন করতে হবে। বিএনপি বলছে যে আমরা যেহেতু নোট অফ ডিসেন্ট দিয়েছি, সুতরাং আমরা করব না, আমরা আমাদের মতো করে করবে। অলরেডি বিএনপি সেরকম কিছু নজিরও স্থাপন করেছে। প্রশ্নটা হচ্ছে বিএনপি এখন প্রশ্ন তুলেছে যে গণভোট বৈধ কিনা, গণভোট আদেশ বৈধ কিনা, এগুলো তুলছে। এখন আপনি যদি মার প্যাঁচ দিয়ে কথার খেলা থেকে সরে যেতে চান, আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে আপনারা প্রতারিত বোধ করছেন কিনা, আমরা অবশ্যই কিছুটা ব্যথিত, কারণ আমরা এই বিএনপিকে চেয়েছিলাম যে বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, তারা এত বড় ডিসকাশনের মধ্যে দিয়ে গিয়েছে, এত জুলুম নিপীড়নের মধ্যে দিয়ে গিয়েছে, তাদের নেতারা গুম হয়েছে, গুম পরিবারের সদস্যতা বিএনপির পার্লামেন্ট মেম্বারও হয়েছে। এই যে লোনা ভাবি, যিনি আপনার ইলিয়াস আলীর ওয়াইফ, উনি তো পার্লামেন্টেরও মেম্বার। বিএনপি কিভাবে আপনার এই গুম অধ্যাদেশকে আইনে পরিণত না করে এটাকে রিজেক্ট করতে পারে? কিভাবে মানবাধিকারের বিষয়টা রিজেক্ট করতে পারে? কিভাবে আপনার মানে যেই কোর্টের দ্বারা বিএনপি সবচেয়ে বেশি, খালেদা জিয়া, তারেক রহমান, যারা বারবার আপনার অবিচারের শিকার হয়েছেন, আরও তো হাজার হাজার, আমরা সবাই অবিচারের শিকার হয়েছি, সেই জায়গায় বিএনপি কীভাবে সরে আসতে পারে? এটা আমরা সত্যিকার অর্থে ব্যথিত, এবং আমরা বিএনপির কাছে এটা প্রত্যাশা করি নাই। এবং স্বাভাবিকভাবেই আমরা যেহেতু ব্যথিত, প্রতারিত, যাই বলেন আপনি, আমরা চেয়েছিলাম যে বিএনপি এই ওভারওয়েলমিং মেজরিটিকে নিয়ে তারা অন্তত এই জায়গাগুলো পাবলিকের স্বার্থে তারা মেনে নেবে। এই জায়গাটাই আমরা খুবই দুঃখবোধ করছি। আমি একটু মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে জানতে চাইবো যে মুজিবুর রহমান মঞ্জু যেমনটি বলছিলেন যে ব্যথিত এবং তিনি একটু প্রতারিত মনে করছেন, আমি একটু এই লাইনটা ধরেই বলি যে সংসদে যে আলোচনা শুনছিলাম বিরোধী দল থেকে নানা যে ধরনের মন্তব্য করা হচ্ছিল, এই জুলাই সনদের বাস্তবায়ন ভিন্নতা নিয়ে বিএনপিকে সংস্কার বিরোধী বলা হচ্ছে, এমনকি জুলাই বিরোধী বলা হয়েছে, এবং এটি নিয়ে বিএনপির সংসদ সদস্যরা বেশ অনেকেই বেশ উষ্মা প্রকাশ করেছেন যে আপনার জুলাই বিরোধী বলা হচ্ছে এবং এটি প্রমাণের এক ধরনের চেষ্টা করা হচ্ছে। এই যে জুলাই বিরোধী বা সংস্কার বিরোধী বলা হয় বা হচ্ছে এখন বিএনপি, এটা শুনতে কেমন লাগে এখন, মানে খারাপ লাগে কিনা, বা এটা বলা হচ্ছে, আপনাদের জবাবটা কি? না, খারাপ তো লাগতেই পারে, কারণ আন্দোলন সংগ্রামী যারা একসাথে ছিলাম, আমাদের মধ্যে যখন আমরা একজন আরেকজনকে যখন দোষারোপ করছি, তখন নিশ্চয়ই খারাপ লাগবে। তো ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা এবং অপরবিজ্ঞ আলোচক মঞ্জু ভাই। তো দেখুন যে এখানে যে বক্তব্যটা আছে, মঞ্জু ভাই যে বক্তব্যটা বলেছেন, এখানে একটা ছোট ফাঁক আছে। একটা হচ্ছে জুলাই সনদ, আর একটা হচ্ছে জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 25। ওকে, দুটা জিনিস। জুলাই সনদটা হচ্ছে একটা ঐক্যমতের দলিল, যাহা বৃষ্টিতে ভিজিয়া ছাতি ধরিয়া আমরা সবাই সই করিয়াছিলাম, এক্স্যাক্টলি। আর জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, এটার ভিত্তি হচ্ছে সন্দেহ ও বিশ্বাস। কারণ কি, এটা যখন এনসিপি বলছে আমরা স্বাক্ষর করিব না, এটা আইনি ভিত্তি কি? এই আইনি ভিত্তিটা হচ্ছে বেআইনি, যাহা আমি যদি এখানে প্রথমেই সন্দেহ করি, আপনি সুযোগ পাইলেই আমাকে একটা ঘুষি মারিয়া দিতে পারেন, আমি তো আপনার টেবিলে বসবো না, আমি দাওয়াত অ্যাকসেপ্ট করবই না, কিছুতেই না, আমি তো এখানে আসবো না। তো এইখানে এই যে জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 25, এই আদেশের ভিত্তিটা হচ্ছে এই পুরো কাজটা যা করলেন, জুলাই সনদ বানালেন, এইটার উপর এইটা আপনি বাস্তবায়ন করবেন না, যাহারাই ক্ষমতায় যাইবেন তাহারা এটা বাস্তবায়ন করিবেন। এই জন্য আমি অ্যাডভান্স একটা আইনি ভিত্তি দিতে চাই, যেটা সম্পূর্ণ বেআইনিভাবে দিতে চাই। প্রথম বললেন এটা ডক্টর ইউনূস সই করতে হবে, মনে আছে সবাই বলছিলেন ডক্টর ইউনূস সই করতে হবে, ডক্টর ইউনূস সই করিবেন, চুপ্পু এটা সই করিলে আমরা মানিব না। তো ডক্টর ইউনূস সই করলে এখন জেলে থাকতো, তো ডক্টর ইউনূস সই করতে পারেন না এবং রাষ্ট্রপতি এটা সই করতে পারেন না, এটা প্রমাণিত হয়েছে। পরামর্শটা কে দিয়েছে সই করার জন্য? এখন আসুন, রাষ্ট্রপতিকে সই করতে পরামর্শটা দিয়েছেন ডক্টর ইউনূস, তাও কিছুটা তো রক্ষা, রাষ্ট্রপতিকে দিয়ে 133টি অধ্যাদেশ সই করিয়েছেন, একটা আদেশ সই করিয়েছেন। একটা 133টি অধ্যাদেশের মধ্যে গণভোট অধ্যাদেশ ছাড়া বাকি সবগুলি অধ্যাদেশ
আমি মনে করি সংবিধান সম্মত গণভোট অধ্যাদেশটার সম্বন্ধে বিতর্ক আছে। যেহেতু ওনারা বলবেন যে এর আগেও তো এইরকম কাজকর্ম হয়েছে, সংবিধানের কিছু বাইরে গেছি, সংবিধানের কিছু ভিতরে আসছি, এই জন্য এটা ঠিক আছে, এটা নিয়ে বিতর্ক নাও করতে পারি। কিন্তু আদেশের যে 1973 সালে 7ই মার্চ নির্বাচন হয়েছে স্বাধীনতার পরে, এবং 1973-এর 7ই এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশন হচ্ছে, প্রথম অধিবেশনের প্রথম দিবস, ওই দিন থেকে আপনি চতুর্থ তফসিল অনুযায়ী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, এবং আপনি এইখানে আমার কাছে সবগুলি সংশোধনী সহ এই জায়গাটাতে আছে আর কি, একসাথে পাবেন আর কি, সবগুলি সংশোধনী এটার মধ্যে আছে। মানে এর আগে কি অবস্থায় ছিল, এর আগে কি অবস্থায় ছিল, এর আগে কি অবস্থায় ছিল, সকল আপডেটগুলো আছে আর কি। মানে সবগুলি সংশোধনী নিচে দেওয়া আছে আর কি পরিশিষ্ট হিসেবে। তো আমি আপনি বলছি যে এই জন্য যে এইটাকে আর রাষ্ট্রপতি আদেশ সই করতে পারেন না। তো এখন আমার ভাইরা বলেন 152তে ব্যাখ্যাতে আদেশ অধ্যাদেশ এইগুলি সহ সবগুলি আইন বলে বিবেচিত হবে। একটি ব্যাখ্যাতে বলা হয়েছে, মানে এর অর্থ এই না পরবর্তীতে আদেশ জারি হবে। তো এখন আমার কথাটা হচ্ছে যে আমার মনে হয় যে আজকে বিএনপি যে কয়েকটা দেখলাম আদেশ তারা বলছেন যে অধিকতর বিবেচনার জন্য, এবং বিরোধী দল যেহেতু কথা বলেছেন তারা তাদেরও আরও বিবেচনার জন্য এই অধ্যাদেশগুলি পরে আলোচনা করে পাশ করবেন। আমি মনে করি যে এইগুলি যদি, কারণ এই অধ্যাদেশগুলি আমাদের দরকার, মানবাধিকার অধ্যাদেশ এটি আমাদের দরকার না। আর আমি শেষ করি একটা সেকেন্ডে কথাটা, গুম কমিশন অধ্যাদেশ এটা দরকার। আমি মনে করি যে মানবাধিকার কমিশনের মঞ্জুবাহিদিন ছিলেন কিনা, যে আমরা যে জিল্লুরের যে একটা অনুষ্ঠানে ছিলাম, কয়েকজন বলেন যে মানবাধিকার কমিশন ইজ ভেরি গুড, বাট একটা ধারা এটাকে ফিনিশ করে দিয়েছে। তো আমার মনে হয় যেহেতু আমরা এই সংসদটা তো 5 বছর, 5 বছরের জন্য আমরা তো 31 দিন না, 30 দিনের পরেও তো আমরা এইগুলোকে আরও সুন্দর করে আলাপ আলোচনা করে ক্রস সেকশন অফ পিপলের মতামত নিয়ে এইগুলোকে আমরা সুন্দর বিল আকারে আইনে পাশ করতে পারি। আচ্ছা, এইখানে আপনি বলছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটি রাষ্ট্রপতি দিতে পারেন এবং মোটামুটি বেআইনি। যদি তাই হয়, যখন এই আদেশটা জারি হলো, আপনারা এখন যেভাবে বলছেন, লাউডলি বলছেন এই জিনিসটা, তখন বলেননি কেন? কিংবা তখন কি মনে হচ্ছিল যে নির্বাচনটা হয়ে যাক তারপরে দেখি? আমি আপনাকে একটা কথা বলি, আমার বাচ্চার হাতে ফুল লোডেড একটা পিস্তল আপনি দিয়ে দিলেন, এখন আমার বাচ্চা বলতেছে পিস্তল লইয়া, বাবা এই যে এটিএন নিউজ লেখা অ্যান্টিকটা এটা দাও, আমি গুলি করে দিব। এখন আমাকে গুলি করবে না, ওর মাকে গুলি করবে না, দাদিকে গুলি করবে না, ওর গায়ে গুলি করবে, ও তো পিস্তল নিয়ে ঘোরাচ্ছে ফুল লোডেড। তো এটা তো ডক্টর ইউনূস এই কাজটা করেছেন, বাচ্চাদের হাতে এটা দিয়ে বলে যে আমরা তো এটা সই করিব না, আমরা এই করিয়ে ফেলবো, ওই করিয়ে ফেলবো, ওই করিয়ে ফেলবো। তো আমার দায়িত্ব কি, ওর হাত থেকে আগে পিস্তলটা উদ্ধার করা, মানে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা, আচ্ছা, স্বাভাবিক পরিবেশ তৈরি করা। তো ডক্টর ইউনূস যে এই কাজটি করেছেন, এবং আজকে আপনি দেখবেন যে আসিফ নজরুল বলেছেন বিবিসির সাথে সাক্ষাৎকারে যে এই যে আমেরিকার সাথে এই যে যুক্তরাষ্ট্রের সাথে, এমনকি উনি ব্যক্তিগত কিছু কথায় বিভিন্ন জনের কাছে বলেছেন যে উনি যেগুলো প্রয়োজন মনে করতেন সেইগুলো ছাড়া কোনো বিষয়েই তিনি বিভিন্ন উপদেষ্টাদেরকে ডাকতেন না। ডক্টর ইউনূস? হ্যাঁ, ডক্টর ইউনূস। এবং এইটা তো অনেকে জিজ্ঞেস করছেন যে এখন বলেন কেন, আগে বলেন নাই কেন? বলছে হ্যাঁ আগে বলেন নাই, তারা পদত্যাগের জন্য অপেক্ষা করছিলেন, আগে বলেন নাই। তো এইখানে ক্রুশচেভের একটা কথা আছে, আপনার একটা ছোট আমাদের মঞ্জু ভাইয়ের সামনে, এই জন্য আর কি বলছি আর কি। ক্রুশচেভের সময় পেছন থেকে একজন বলছিল যে আপনি তো স্ট্যালিনের সময় খুব ভালো অবস্থায় ছিলেন, তখন বলেন নাই কেন? তো উনি বলছেন কে বলছে দাঁড়াও, তো লোক দাঁড়ায় নাই, বলছে আজকে যে কারণে আপনি দাঁড়িয়ে কথা বলছেন না আমার সামনে, ওই দিন স্ট্যালিনের সামনেও আমি সেই কারণে, এই একই কারণে আমি সেই দিন দাঁড়িয়ে কথা বলছি। আসিফ নজরুলের ডিফেন্ড হচ্ছে যে তিনি এই কারণে, একই কারণে এই ডক্টর ইউনূসের সামনে দাঁড়িয়ে কথা। দুজন দর্শক আছে, ফোনটা নিয়ে আবার আসছে আপনাদের কাছে। হ্যালো হ্যালো, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম হলো জালাল আহমেদ, আমার বাড়ি হলো বরিশাল উজিরপুর থানায় ধামরা গ্রাম। সাউন্ড মানে কম মনে হচ্ছে। আমার প্রশ্নটি হলো, এই যে জুলাই সনদ নিয়ে একের পর এক বাক বিতণ্ড হচ্ছে এবং সংসদে এ নিয়ে অনেক কথা হচ্ছে, রাজপথে নেমে আসছেন
এবং মূল বিষয়টা হলো এই জুলাই সনদের যে পয়েন্টগুলো আছে, এটা তো আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা কেউই জানি না। শুধুমাত্র এই সংসদে যারা আছেন বা রাজনৈতিক ব্যক্তিবর্গ, এই আলোচকরা ওনারাই জানেন। আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদেরও তো জানার অধিকার আছে, কিন্তু আমরা না জেনে আমরা যদি বিভিন্ন সময় বিভিন্ন দেখা যায় যে আমরা এই জুলাই সনদের পক্ষে না বিপক্ষে, আমরা পক্ষে যে থাকবো, পক্ষে থাকার মতো যে অধ্যায়গুলো আমাদের জানা দরকার, যে এইটার আমরা পক্ষে থাকতে পারি, এটার পক্ষে থাকতে পারি, সেটা তো আমরা আদৌ কেউ জানি না। তাহলে আমরা কি করে এর পক্ষে থাকবো এবং বিপক্ষে থাকবো? আচ্ছা, না আপনি জানেন না কেন সেটা জিজ্ঞেস করছেন। কারণ জুলাই সনদ তো বিয়েতে দীর্ঘ সময় আলোচনা হয়েছে, বিটিভিতে লাইভ ব্রডকাস্ট হয়েছে, এখনো গুগলে সার্চ দিলে আপনি পাবেন। তাহলে আপনি জানেন না, মানে বিষয়টা কেন জানেন না? এটা একটা প্রশ্ন, আমার প্রশ্ন আর কি আপনার কাছে। এখন আমরা তো গুগলে সার্চ দিতে চাই না, আমরা যারা আপনারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন এদের মাধ্যমেই আমরা জানতে চাই। আমরা তো এটা নিয়ে দীর্ঘ আলোচনা করেছি, প্রতিদিন টেলিভিশনে টক শো হয়েছে, পত্রপত্রিকায় নিউজ হয়েছে, জুলাই সনদ নিয়ে জানানো হয়েছে, রাষ্ট্রের সব টেলিভিশন লাইভ করেছে। আর কিভাবে আপনি জানতে পারবেন মনে করছেন? রাষ্ট্রের যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে আপনারা কয়েকটা পয়েন্ট আউট করেছেন। এখানে আপনারা যে 82টা বা 81টা বা 100 কয়টা পয়েন্টের কথা বললেন, সেইগুলো তো সম্পূর্ণ আলোচনা হয়নি কখনো। জি, বুঝতে পারছি। তো আমার একটা এই দর্শকের একটা ব্যাখ্যা যদি আমি বলি, সেটা হচ্ছে যে আসলে আইনের মারপ্যাচ এত, এবং আপনারা যখন কথা বলেন আসলে আইনটাই এত এমনভাবে আসে, সাধারণ মানুষের জন্য বুঝতে কিন্তু আসলে কঠিন হয়ে যায়। না, ধরেন আমি আপনাকে বলি, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে উনি হঠাৎ করে বললেন যে আমরা তো কিছু জানি না, এখন জানার দায়িত্বটা কার? প্রথম কথা, যেমন ধরেন আজকেও তো পার্লামেন্টে ধরেন অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে, তো পার্লামেন্টে যারা আলোচনা করেছে তারা তো জনগণের পক্ষ থেকে আলোচনাটা করেছে, তারা তো জনগণের ম্যান্ডেট পেয়ে, ভোটাধিকার পেয়েছে। এখন আমি যদি মনে করি আমার জানার দরকার না, আমার প্রতিনিধি সেখানে আছে, ওনাকে আমি মানে ওনার উপর আমি নির্ভর করি, উনি আলোচনা করলে চলবে, এটা একটা প্রসেস। আরেকটা হচ্ছে যে না, আমি জানতে হবে, তাহলে আমাকে খোঁজ নিতে হবে, টেলিভিশন দেখতে হবে, পার্লামেন্টের আর্গুমেন্ট শুনতে হবে। কারণ আপনার আইনের মারপ্যাচ, সংবিধান, এগুলো তো একটা মানে সহজ জিনিস না। আমরা যখন কোনো কিছুতে মতামত দিই, যেমন ধরেন বিএনপিকে এবার যারা ভোট দিয়েছে, বা জামাতকে যারা ভোট দিয়েছে, বা আমাদেরকে যারা ভোট দিয়েছে, এনসিপিকে ভোট দিয়েছে, আমাদের তো একটা নির্বাচনী ইশতেহার আছে, আমরা তো এই ইশতেহারের ভিত্তিতে মানুষের কাছে ভোট চেয়েছি। এখন কেউ যদি বলে আপনার ইশতেহার তো আমি পড়ি নাই, এখন আমি আপনাকে আর কিভাবে জানাতে পারবো? আমি বক্তব্য দিয়ে, আমার লিখিত দিয়ে, আমার ওয়েবসাইট থেকে, আমার ফেসবুক পেজ থেকে আমি তো আমার ইশতেহার জানিয়েছি। এখানে হচ্ছে বায়োলেটারাল এঙ্গেজমেন্ট লাগবে। যেমন আমাদেরকে এবারে প্রচুর লোকে প্রশ্ন করেছে যে আমরা তো জুলাই সনদ নিয়ে, আমরা জুলাই সনদের এত পয়েন্ট তো আমরা জানি না, এই জানানোর জন্যই কিন্তু এত দীর্ঘ প্রক্রিয়াটা করা হয়েছে। এখন এটা হচ্ছে কিছু কিছু বিষয় আছে আপনি জানবেন, যেমন আপনি আমাকে আজকে প্রোগ্রামের দাওয়াত দিয়েছেন না, আমি তো আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করি নাই, কি নিয়ে আলোচনা হবে, কি বিষয় হবে, হয়তো সামান্য জিজ্ঞেস করেছি এসে যে আপনি বিষয়, আপনি জানিয়েছেন, আমি ওকে, আমি রেডি। এখন ধরেন আমি যদি অতটুকু না হয়, আমি অনেক কিছু আপনাকে জিজ্ঞেস করবো, ভাই মোশাররফ ভাইকে কি প্রশ্ন করবেন, আমাকে কি প্রশ্ন করবেন, এটা তো আমার রাইট, আপনাকে জিজ্ঞেস করার আমার অধিকার আছে। আমি আপনার উপর নির্ভর করি, যার কারণে আমি আপনাকে বেশি প্রশ্ন করি না। এটাই গণতান্ত্রিক নিয়ম। যেখানে আপনি সিরিয়াসলি এঙ্গেজ হতে চাবেন সেখানে আপনি ডিটেইল পড়াশোনা করবেন। যেমন এমপিদের দায়িত্ব, তারা পড়াশোনা করতেছে, আমরা কিন্তু এত পড়াশোনা করতেছি না, কারণ তাকে পাঠানোই হয়েছে আইন সম্পর্কে তার ভূমিকা রাখার জন্য। ফলে যে ভাইটা এই প্রশ্নটা করেছেন, জুলাই সনদ সম্পর্কে জানি না, আপনি এখনও জানার সুযোগ আছে, আপনি সার্চ দিলে সব পেয়ে যাবেন, আপনি জানতে চান কিনা। আর আপনি যদি মনে করেন যে না, যোগ্য লোকেরা এটা নিয়ে ডিসকাশন করছে, টেলিভিশনে টক শো হচ্ছে, পার্লামেন্ট, এমপি, অপোজিশন, পজিশন সবাই ডিবেট করছে, সো আপনাকে আস্থা রাখতে হবে যে নিশ্চয়ই এখানে ওনারা যোগ্য আলোচনাটা করবেন। আর আরেকজন দর্শক একটা ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটা করেন। আমার নাম মুক্তার আলী, বগুড়া থেকে বলছিলাম। জি মুক্তার সাহেব বলেন। আমি মঞ্জু ভাইয়ের কাছে আবার জিজ্ঞেস প্রশ্ন করবো একটা। জি বলেন। আমি মঞ্জু ভাইয়ের কাছে প্রশ্ন একটা। জি বলেন। আচ্ছা, আজকের হচ্ছে গিয়ে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সংকট, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে আজকে বর্তমানে দেশের তেলের সংকট এবং হলো বিদ্যুতের সংকট, বিদ্যুতের হলো লোডশেডিং এর সংকট, এটা নিয়ে আগে কথা বলতে হবে। তা আমি মঞ্জু ভাইকে একটা কথা বলবো, অনুরোধ করে বলবো, অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ আহত হওয়ার পরে কিন্তু সরকার ক্ষমতাতে আসছে এবং আপনার বিরোধী দলে এসেছেন, এই দায়টা কিন্তু বিরোধী দল, সরকার এবং আওয়ামী লীগ তিনজনই কিন্তু এড়াতে পারবেন না। তিন দলই কিন্তু, আমি আমার দৃষ্টান্ত, তিন দলই আপনারা দায়ী থাকবেন। আপনারা এখন বিদ্যুৎ সংকটটা সমাধান করার চেষ্টা করেন এবং তেল যে আন্তর্জাতিক ভাবে, এটা মানুষের খুব দুর্ভোগ হচ্ছে। আমি যে লাইনে ছিলাম, তিন ঘন্টা লাইনে ছিলাম,
3 ঘন্টা পর তেল পেয়েছি আমি এই মোটরসাইকেলে। জি। তো এই জিনিসটা আপনারা দ্রুত আগে এই জিনিসটা আপনি 10 দিন জি পরে ধন্যবাদ, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। যদি আমি বলি, উনি মুক্তার সাহেব বলার চেষ্টা করছেন যে আপনার এই যে জুলাই সনদ, উনি খুবই বাস্তবমুখী প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, আপনি তো সংকট বলছেন, কিন্তু সরকার তো বলছে যে কোনো সংকট নাই, প্রথম কথা। সুতরাং সংকট নিয়ে তো সরকারেরই মাথা ব্যথা, যে তার জনগণের রাইটসটা সে কীভাবে দিবে। সে যদি বিরোধী দলকে চায় যে আমরা এই সংকটে আছি, আমাদের কি সমাধান হতে পারে, সরকার কিন্তু এখনও এই সংকট নিয়ে আলোচনা তোলে নাই। আপনি দেখবেন যে সরকার বলছে আমাদের জ্বালানি কোনো সংকট নাই, কারণ আমাদের 2 মাসের জ্বালানি অলরেডি আমাদের হাতে আছে। আপনার ওই যে হরমুজ প্রণালীতে আমাদের কোনো বাধা নাই, আমরা নির্বিঘ্নে তেল আনতে পারছি। তারপরে সরকার যেটা বলছে যে আমাদের পেট্রোল এবং অকটেন, যেটা আমাদের লোকাল কনজিউমার যেটা হয়, সেটা আমরা লোকাল থেকে করতে পারি। কিন্তু আমরা তো সেটা দেখছি না। আমরা দেখছি পেট্রোল পাম্পে বিশাল লাইন। আমরা দেখছি আজকেও প্রায় 4,80,000 সম্ভবত 4,80,000 টন, সরি 4,48,000 টন মানে আপনার মজুত করা ডিজেল। মুক্তার সাহেব বলছেন যে এই কথাগুলো আপনারা সেভাবে বলছেন না। না, এই কথাগুলো তো আমরা বলবো, আমরা তো বলার সুযোগ পাচ্ছি না। আমাদেরকে তো জুলাই নিয়েই সরকার, মানে আপনি দেখেন পার্লামেন্টে এখন পর্যন্ত কি পার্লামেন্টে মুলতবি অধিবেশনে আলোচনা উঠেছে জুলাই নিয়ে, তাহলে পেট্রোল নিয়ে বা জ্বালানি সংকট নিয়ে তো কথাটা তো তুলতে হবে। সে তুলনাটা কে তুলবে? সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে কোনো সংকট নাই। এই জন্যই কথা হচ্ছে যে সংকটের দায় দায়িত্ব কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য কিন্তু মানুষ ভোট দিয়েছে বিএনপিকে, আমাদেরকে ভোট দিয়েছে হচ্ছে বিরোধী দল হিসেবে, যে সরকারকে যাতে আমরা মানে সরকারকে যাতে আমরা জবাবদিহিতার আওতায় আনতে পারি। এখন দেখেন, আমরা যখন জবাবদিহিতার আওতায় আনতে চাচ্ছি, আমরা যখন বলছি যে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন হচ্ছে, মানুষ ব্রেকে যায় একটা, পাচ্ছে না, সেই জায়গাটা তো সরকার বলছে কোনো সংকট নাই। এখানেই সমস্যাটা। আমি মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে আসবো, তার আগে একটু মুজিবুর রহমান মঞ্জু আপনার একটা বিষয় উত্তর নিয়ে নিই। আপনি বলছিলেন যে ঐকমত্য কমিশন আলোচনার সময় গণভোটে বিএনপির প্রথম দিকে রাজি হয়নি, পরে তারা রাজি হয়েছেন। এটা কি বিএনপিকে মানে রাজি করানো হয়, বাধ্য করা হয়েছে কিনা একটা? আর 2 নম্বর হচ্ছে, ভাই যেমন বলছিলেন যে বাচ্চাদের হাতে পিস্তল দিয়ে তারপরে এই রাজি করানো হলো। আমি ঠাকুরকে ধন্যবাদ জানাই যে উনি এটা সহজ স্বীকৃতি দিয়েছেন। এই যে উনি উদাহরণ দিলেন যে বাচ্চাদের হাতে পিস্তল দিয়েছে, মানে উনি, যদি আমি ভুল না বুঝি, উনি বাচ্চাদের বলতে উনি এনসিপির এই বিপ্লবী ছাত্রদের কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে, এই বিপ্লবী ছাত্ররা তারা যখন ঢাকা শাটডাউনের ডাক দিয়েছে, তারা যখন শেখ হাসিনাকে উৎখাতের জন্য গণ অভ্যুত্থানের ডাক দিয়েছে, বিএনপি তো তাদেরকে সাপোর্ট দিয়েছে। বিএনপি তো তখন জিজ্ঞেস করে না যে এই পিস্তল দিয়ে তুমি খালি হাসিনাকে মারবা না আমাকেও মারবা। সে যখন বলেছে দেশটা কারো বাপের না, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কোনো বাপের না, সে কিন্তু একই প্রশ্ন শেখ হাসিনাকেও করেছে, হয়তো একই প্রশ্ন ঠাকুর ভাইকে আমাকেও করেছে। কারণ সেখানে তো কারোর নাম হাসিনাকে উদ্দেশ্য করে বলে না, সে বোঝাতে চেয়েছে সকল যারা এই পারিবারিক তন্ত্র কায়েম করেছে সকলকে। কথা হচ্ছে যে আপনার জন্য যখন মানে সুবিধাজনক হবে তখন আপনি লাই দিবেন বা তখন তাকে আপনি সাপোর্ট দিবেন, আর যখন আপনার বিপক্ষে যাবে তখন আপনি বলবেন যে আমি তাকে কৌশল করে পিস্তলটা মানে যাতে আমার দিকে গুলি না করে সেজন্য করেছি। দেখেন, রাজনীতিতে আমরা, আপনি যেটা বলছেন চাপ দিয়ে করেছি কিনা, এটা তো পাবলিক স্ফেয়ারে হয়েছে, আমরা যুক্তি দিয়ে বলেছি, এবং বিএনপি শেষ পর্যন্ত বলেছে ইয়েস গণভোট করা যায়। আপনি দেখেন, এই যে 7,76,00,000 লোক হাঁ ভোট দিয়েছে, কিসের উপর দিয়েছে? এই ভোটগুলোর 7,76,00,000 ভোট যে হাঁ ভোট দিয়েছে, এইটা কি একটা ম্যান্ডেট না? এটা কি কোনো স্বীকৃতি নাই? এটা কি জনগণের রায় না? এই রায়টাকে আপনি কিভাবে প্রতিফলিত করবেন সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যেটা একজন তো বলছে যে না বুঝেই ভোট দিয়েছে, আপনি ফোন করে বলল না, আমার কথা উনি দিয়েছে কিনা সেটা প্রথম কথা। উনি যদি না বুঝে ভোট দিয়ে, উনি আসলে ভোট দিয়েছেন কিনা এটা বলেন নাই। উনি যদি না বুঝে, কিন্তু বলা হচ্ছে অনেকে বোঝে নাই, বোঝে না। না, আমি এরকম দেখেছি, অনেকে বলছে আমি বুঝি নাই, উনি বলছে আমি না ভোট দিয়েছি। ঠিক আছে, প্রথম কথা হলো বিএনপির উচিত ছিল, কারণ এই 4টা পয়েন্টে স্পষ্ট করে বিএনপির এই ইয়েগুলোর কথাই বলা হয়েছে, নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে সেগুলোর ব্যাপারে রায় চাওয়া হয়েছে। কিন্তু বিএনপি তো হাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করেছে, স্বয়ং তারেক রহমান হাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করেছেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি হাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করে এখন যদি প্রশ্ন তোলেন, তাহলে আপনি এটাকে কৌশল বললেও মানুষ মনে করবে প্রতারণা। ঠিক আছে, যে আপনি মানুষকে এক ধরনের প্রতারণামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে গণভোটটা। আমি মোশাররফ ঠাকুর আপনার কাছে আসবো, আপনি যে কথা বলছেন আমি একটু সেখান থেকে আরেকটা জিনিস ধরিয়ে দিই আপনাকে। আজকে একটা অনুষ্ঠানে কুমিল্লা 4 আসনের এমপি এবং 11 দলীয় নির্বাচন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন যে যদি ক্ষমতাসীনরা মেজরিটির বড়াই করে সংস্কার থেকে পিছিয়ে যায়, তবে 24-এর মতো আরেকটি গণ অভ্যুত্থানের প্রস্তুতি কোনো না কোনো সময় শুরু হবে।
মানে বিএনপির বিরুদ্ধে কিন্তু এরই মধ্যে তারা আন্দোলনের একটা হুমকি দিচ্ছে এবং সেটি 24শে গণঅভ্যুত্থানের মতোই। ধন্যবাদ আপনাকে। প্রশ্নটা খারাপ না। তো আমি মঞ্জু ভাইয়ের সাথে সংশ্লেষ রেখে আমি এই জায়গাটাতে আসি। প্রথম কথা হচ্ছে যে বিএনপি গতকালকে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আমি যে আমার আগের অংশে যে বলছিলাম, তারা বলেছেন যে জুলাই সনদ আমরা যেটা স্বাক্ষর করেছি, যেটার আলোচনা এবং সমাপ্তি ভিত্তিটা হচ্ছে জাতীয় ঐক্য, আমরা এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আমি বলছি এটা অক্ষরে অক্ষরে দরকার নেই, লাইনে লাইনে বাস্তবায়ন করলেও আমরা খুশি। আমার মনে হয় মঞ্জু ভাই খুশি, লাইনে লাইনেই যদি বাস্তবায়ন হয়। তো এখন আসুন যে আপনি হাসনাত আবদুল্লাহ এখানে আসি যে গণভোট কি আর ভোট কি, ভোটের মধ্যে একটা ডিফারেন্স আছে। তো এখানে গণভোটটা কিন্তু বেসিক্যালি এটা কোনো বাংলা শব্দ না, এটা একটা রাজনৈতিক পরিভাষা। এটা হচ্ছে রেফারেন্ডামের পরিভাষাটা হচ্ছে গণভোট, এটা অন্য কোনো শব্দও হতে পারতো। আপনি জানেন কিনা যে অরিজিনালের এক সময় পরিভাষা ছিল অপূর্ব, অরিজিনালের ওই পরিভাষা রবীন্দ্রনাথ ইউজ করছেন পুরোটাই অপূর্ব। মঞ্জু ভাই তো মানে বাংলার ছাত্র না, আমি পলিটিক্যাল সায়েন্সে। পলিটিক্যাল সায়েন্স, আপনি বাংলার পণ্ডিত, আপনি না বলেন। না 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 রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা অপূর্ব অরিজিনালের বাংলা ইউজ করছেন। তো গণভোট না হয় অন্য আরেকটা শব্দ হতে পারতো। তো গণভোটের মূল শব্দটা হচ্ছে রেফারেন্ডাম, রেফারেন্ডামের মূল শব্দটা হচ্ছে রিফেরি, রিফেরি থেকে রেফারেন্ডাম আসছে। এখন আসুন যে জনগণ সার্বভৌম, বাট ইটস এ বিগ হাউস, হিউজ দ্য নাম্বার, 4.5 লক্ষ মানুষ, তো এরা একত্রে বসতে পারে না। এই জন্য সে করে কি একটা প্রতিনিধি নির্বাচন করে, সার্বভৌম জনগণের প্রতিনিধি। সে পার্সোনালি সার্বভৌম না, সে যখন সবাই বসে তখন তারা সার্বভৌম। তো এই জন্য এরা যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে সার্বভৌম হাউসে বৈশা, অধিকতর গুরুত্বপূর্ণ যদি কোনো সিদ্ধান্ত হয় তখন আবার রিফেরি করেন, আবার সিদ্ধান্তটা আবার পুনর্যাচাইয়ের জন্য যান। বেসিক্যালি রেফারেন্ডামেরটা শব্দটার বাংলাটা হতে পারে পুনর্যাচাই, বাট এটা কি গণভোট করছেন, পুনর্যাচাই করতে যান যে ঠিক আছে কিনা, আপনারা একমত কিনা, আমরা এই সিদ্ধান্ত নিয়ে আসছি। আপনি গ্রাম্য সালিশে দেখবেন একটা বোর্ড করে দেয় পঞ্চায়েত, সবাই বসে 200 মানুষ বসে 5 জনের একটা বোর্ড করে দেয়, মঞ্জু ভাই আর মুখোমুখি একটা সিদ্ধান্ত নিয়ে আসবেন। এই সে আইসা আবার তারা বলেন যে আমরা এই সিদ্ধান্ত নিয়ে আসছি, আপনারা কি আমাদের বলেন? যে পার্লামেন্টারি কমিটি কাজ করে সেটা তো তাই, যেটা বিল আনে এক্সপার্ট কমিটি, তারপরে হ্যাঁ ভোট না ভোট না ভোট এইরকম। তো এখন আসুন রিফেরি, তো যখন ফেরি হয় নাই রিফেরি হবে কেন, যখন ভোট হয় নাই পুনঃভোট, নির্বাচন হয় নাই পুনঃভোট হবে কেন? তো আমি সালাউদ্দিন সাহেবের সেই দিন একটা, উনি পার্সোনালিও বলেছেন যে আমি যখন গণভোট আলোচনা করছিলাম তখন যে জুলাই সনদ আপনারা মানেন কি না, তো 3 আর 4 দেখবেন জুলাই সনদ নিয়ে কথাবার্তা আছে, আর 1 আর 2 তারা জুড়ে দিয়েছেন যে এইরকম একটা দ্বিকক্ষ বিশিষ্ট হবে, কি বলে, তারপর উচ্চকক্ষ, এইটা পিয়ার পদ্ধতিতে হবে। এইগুলো তো ছিল না, জুলাই সনদে ছিল না পিয়ার পদ্ধতি। তো এই কারণে আমি আপনাকে বলি আজকে যে ঝামেলাটা বেঁধেছে, যে এই যে চালাকি করতে গিয়ে আমি যখনই জোর করে কোনো অশ্বকে পানি খাওয়াতে যাব তখন ঝামেলা হবে। তো আজকে যে আইনি ভিত্তি দিতে গেছেন, তো আইন পাশ করে ফেলে, আইন তো পাশ হয়ে গেছে। আলী রিয়াজ তো বলছে 180 দিনের পরে অটোমেটিক্যালি পাশ হয়ে যাবে। আজকে দাবি করবেন কেন? আজকে গণ-অভ্যুত্থানের হুমকি দিবেন কেন? আপনার আলী রিয়াজ দা বলছে ও অটোমেটিক্যালি এটা পাশ হয়ে যাবে, অটোমেটিক্যালি তো পাশ হবে না। এখন এই পার্লামেন্টের কাছে আসতে হবে, মানে এই পার্লামেন্টকে বিশ্বাস করাটা উচিত ছিল যে আমরা 25টি দল বসে যে মতামত দিয়েছে, আমরা যে জাতীয় ঐক্যের সূচনা করলাম, যেটা আমাদের অতীতের কথা স্মরণ করিয়ে দিবে এবং ভবিষ্যতের পথ নির্দেশিকা হিসেবে কাজ করবে, সেই জুলাই সনদ সবাই মানতে বাধ্য। যে এর বাইরে যাবে আমরা পুরো জাতি তার বিরুদ্ধে দাঁড়াবো। মানে এই প্যাচটা কি লাগেছে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে কি বলে জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, এটা হলো প্যাচ হলো। আর না হলে জুলাই সনদ নিয়ে বলেন তো বিএনপির একজন নেতাকে ডাকেন তো, ডাইকে বলেন যে আপনি যে কেউকে আজকে একটা মাইক দিয়ে পাঠান, একটা বম দিয়ে পাঠান,
যে প্রধানমন্ত্রীকে বোম দিয়ে পাঠান, আপনি জুলাই সনদের কোনো লাইনটা কি অস্বীকার করেন? বলবে না, কোনো একটা লাইন আমি অস্বীকার করি না জুলাই সনদের। বাট জুলাই সনদ বাস্তবায়ন আদেশের নামে যে কাজটি করেছেন ডক্টর ইউনূসের আলী রিয়াজ, এই কাজটি ভুল হয়েছে। এই কাজটির মূল হচ্ছে, প্রত্যেকটা জিনিসের মূল কাজ, শানি নজরুল দেখবেন, শানি নজরুলটা হচ্ছে সন্দেহ বিশ্বাস। তিনি আমাকে জোর করে পানি খাওয়াইতে গেছেন, জোর করে পানি খাওয়ানো যায় না এবং এর ফলাফল ভালো হয় না। এই জন্য আমি বলছি যে বিএনপি জুলাই সনদ যেটা আছে এটি পুরোটা মানবে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার আদেশ যেটা আছে এইটার আলোকে কিছুই হবে না। আচ্ছা, আমরা সেটা বিরতি। আমি একটু, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আপনি এক মিনিট নেন। না, প্রথম কথা হচ্ছে যে দেখেন, মোশাররফ আহমেদ ঠাকুরের কথাকেই যদি আপনি ধরেন, যে উনি বললেন না যে গণভোটের যেই রায় 4টা পয়েন্টে, এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার পয়েন্টে উনি বলছেন যে জুলাই সনদের কথা লেখা নাই, অন্য কিছু জুড়ে দিয়েছে। এটা সঠিক না। যদি সঠিক না হতো তাহলে তারেক রহমান কেন জুলাই মানে হায়ের পক্ষে মতামত চেয়েছেন বলেন আপনি? তার মানে হচ্ছে যে এই কথাগুলো এখন ওনারা বলছেন, কিন্তু ওনারা আগে এটা বলেন নাই, এবং ওই যে পিস্তলের ভয় পেয়েছেন হয়তো। যাই হোক, জিবর রহমান মঞ্জুম, আপনি বলছেন আপনার কিছু ক্লিয়ার করতে হবে। ঠাকুরের কয়েকটা কথাই আমি বলি। উনি একটা মৌলিক কথা বলেছেন, সেটা হচ্ছে যে এই যে আমাদের এই সংকটটা তৈরি হয়েছে কেন? সন্দেহ সংশয় থেকে, অবিশ্বাস থেকে। এবং আমরা কিন্তু তখন, আপনার খেয়াল থাকার কথা, আমরা এবি পার্টির পক্ষ থেকে কিন্তু বিএনপি এবং জামাতকে অনুরোধ করেছিলাম যে আপনারা তো একসাথেই ছিলেন, জোটবদ্ধ ছিলেন, জেলখানায় ছিলেন, দীর্ঘ আন্দোলনে একসাথে ছিলেন, সরকারও করেছেন একসাথে। এবং বিএনপি জামাত এটা তো একেবারে আওয়ামী লীগের মুখে একেবারে লেগেই ছিল। আমি তো বলি যে আজকে যদি শেখ হাসিনা ক্ষমতা থাকতেন, হাসান মাহমুদ যদি পররাষ্ট্রমন্ত্রী থাকতেন বা কোনো তথ্যমন্ত্রী থাকতেন, তাহলে বলতেন যে এই বিএনপি মানে এই যুদ্ধটা বিএনপি জামাতই লাগিয়েছে সরকারের অর্থনীতি দুর্বল করার জন্য, কারণ এইরকম একটা জায়গায় চলে গেছে। সেই জায়গায় আমরা যখন দেখলাম যে বিএনপি জামাতের মধ্যে একটা ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে, একে অপরকে বিশ্বাস করছেন না, এবং ওনারা একে অপরের বিরুদ্ধে কিন্তু নানা ধরনের অপবাদমূলক কথাবার্তাও শুরু করেছেন। জামাত বলা শুরু করেছে যে তারা চাঁদাবাজ, তারপর নব্য স্বৈরাচার। বিএনপি তাদেরকে আবার 71 প্রসঙ্গে নিয়ে রাজাকার আলবদর ডাকা শুরু করেছেন। এই ট্রাস্ট ডেফিসিটটা ছিল, এবং ছিল বলে আমরা কিন্তু মাঝখানে একটা ওনাদের দুই পক্ষকে মিলানোর চেষ্টা করেছিলাম, একটা কমন জায়গায় আনার চেষ্টা করেছিলাম, সেটা আমরা পারি নাই। এবং আমরাও পরে দেখেছি যে বিএনপির জায়গাটা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে তাদের কথা এবং কাজের মধ্যে একটা ফাঁক থেকে যাচ্ছে। ওই যে তারা শুধু নানা ধরনের ফাঁক ফোকর খুঁজছে, বা ওই যে বলছেন না পিস্তলের কৌশল, বা নানা জায়গায় তারা যাচ্ছেন, তারা কোনো না কোনোভাবে নির্বাচনটা করতে চাচ্ছেন। এখন দেখেন, এখন এসে বিএনপি যদি এই কাজগুলো করতো তাহলে আমরা ভুল প্রমাণিত হতাম। কিন্তু কি করছে বিএনপি? আপনি দেখেন বিএনপি যে সমস্ত জায়গায় আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই সবগুলো হচ্ছে আমাদের মৌলিক সংস্কারের জায়গা। সেগুলো কি কি আমি আপনাকে একটু পড়ে শোনাই। প্রথম হচ্ছে যে উচ্চ কক্ষে ক্ষমতার ভারসাম্যের জন্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে জায়গাটা আমরা বলেছি, এখানে বিএনপি দ্বিমত করেছে, এটা একটা মৌলিক জায়গা। দ্বিতীয় হচ্ছে পিএসসির নিয়োগ প্রক্রিয়া, আমরা সম্পূর্ণ মেধার জন্য আমরা বলেছিলাম নিয়োগ প্রক্রিয়াটাকে সরকারের ক্ষমতার থেকে বাইরে এসে যাওয়ার জন্য, সেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। একই বিষয়ে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবেন না, এটা ছিল আমাদের পজিশন, সেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। বিচারপতি নিয়োগ, দুর্নীতি দমন কমিশন এবং মানবাধিকার কমিশন সহ আজকে তো আপনি দেখলেন বিএনপি যে অধ্যাদেশগুলো বাতিল করেছে। উনি যেটা বলেছেন যে আমরা প্রিপারেশন নিয়ে সুন্দর করে করব, তো আপনি যেগুলো আপনার পক্ষে সেগুলো তো ঠিকই করতে পেরেছেন, এগুলো কেন করেন নাই? এখানেই ট্রাস্ট ডেফিসিট। এবং আজকে ক্রমশ আমি এখনও বলছি যে কথাটা মোশাররফ ঠাকুর বলেছেন যে বিএনপি করে ফেলেন, আপনি করলে তো আমরা ফাও হয়ে যাব। আমার কাছে আমরা কেন বলছি, আমরা জনগণের, আপনারা যেরকম 50 ভাগ ভোট পেয়েছেন, 52 ভাগ ভোট পেয়েছেন, আমাদের প্রতিও মানুষের 40 ভাগ মানুষের একটা আস্থা আছে। আমরা অবশ্যই এগুলো নিয়ে প্রশ্ন তুলব। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে একজন মানে ঋণ খেলাপিকে নিয়োগ দিবেন, আমার দায়িত্ব না কথা তোলা? আপনি যে সমস্ত বিষয়গুলো মানুষের মৌলিক সংস্কারের বিষয়, সমস্ত বিষয়গুলোকে আইনে পরিণত করবেন না, আইনে পরিণত করবেন কোনটাকে? লোকাল গভর্নমেন্টে কাউকে বরখাস্ত করার যে ক্ষমতা সেটাই করবেন। সেই জায়গা থেকে আমি মনে করি যে এই জায়গাটা বিএনপি উতরাতে পারে না এখনো। বিএনপি শুধুমাত্র যেগুলো নিজেদের সুবিধা সেগুলোই আইনে পরিণত করছে, বাকিগুলো আর গ্রহণ করছে না। বিএনপি যেগুলো পার্লামেন্টের বিবেচনায় মনে করছে যে এই মুহূর্তে করলে কোনো সমস্যা নাই, এটা অধিকতর বিবেচনার আর কোনো প্রয়োজন নাই, সেগুলো করছে। যেমন ধরুন যে প্রধান বিচারপতি নিয়োগের যে অধ্যাদেশটি বা বিচারপতিদের নিয়োগের অধ্যাদেশটি, সেইখানে বলা হয়েছে যে সিরিয়াল অনুযায়ী যিনি 1 নম্বর হবেন অ্যাপিলেট ডিভিশনে, তাকেই করতে হবে।
তো শামসুদ্দিন মানিকের মতো একটা উন্মাদ পাগল যদি সিনিয়র হয়ে যায় তাইলে ওকে করলে কীরকম বিপদে পড়বে রাষ্ট্র? ওয়ান। নাম্বার টু, 70 অনুচ্ছেদের কথা বলা হয়েছে। বিএনপির হ্যাঁ, 31 দফায় কি বলা আছে এই ব্যাপারে? না আমি আপনাকে বলছি, আপনি চিন্তা করুন, বিএনপি বলছে সিনিয়র 2 জনের মধ্যে থেকে একজন, আপনি সিনিয়রকেই দেন, কিন্তু একটা অপশন আপনি হাতে রাখতে সমস্যা কি? না, আমি বলছি বিএনপির মৌলিক কথাটা কি ছিল, যে বিচার ভাই। বিভাগের ক্ষেত্রে বিএনপি বলেছে সব ধরনের আলাদা করে, হ্যাঁ। তাকে আলাদা করে ক্ষমতা দিবেন। তো আপনি যদি নির্ধারণ করে দেন কাউকে, তাহলে তো সেটা হলো না, সেটাই বলছি আমি। আচ্ছা গেল এক। নাম্বার টু হচ্ছে 70 অনুচ্ছেদের কথা বলছে, যেমন তারা বলছে 70 অনুচ্ছেদকে আপনি উঠিয়ে দেন, এমপিদেরকে স্বাধীন করে দেন। বা দুইটাকে, ওনার একটা ক্ষেত্র বলছেন যে এই কি বলে বাজেট পাস, আস্থা অনাস্থা ভোট। আর বিএনপি বলছে আরো দুইটাকে যুক্ত করেন। একটা হচ্ছে যুদ্ধকালীন সময়ে যে বিচারপতিরা দিবেন, আর একটা সংবিধান সংশোধনের ক্ষেত্রে সরকারকে তারা ভোট দিবেন। এই যে 4টা বলছে বিএনপি, 4টা অপশন, শেষ পর্যন্ত 3টা বলছে, যুদ্ধকালীন সময় এবং আস্থা অনাস্থা এবং কি বলে বাজেট পাস, এই 3টা ক্ষেত্র। তো এখন বিএনপি যে কথাগুলি বলছে, আপনি 50-এর দশকে 56, 57, 58 আইয়ুব খানকে যে দূষণ, শুধু আইয়ুব খানের মার্শাল ল আসার আগে স্পিকারকে, ডেপুটি স্পিকারকে পিটিয়ে পার্লামেন্টে মেরে ফেলছেন। আর সকাল বিকাল, সকালে আতর রহমান সরকার, বিকালে আবু হোসেন সরকার। তো এবং শাহেদ আলীও তা আবু হোসেন সরকারের মানে দল চেঞ্জ করছিলেন তো এর আগের দিন। তো এই যে অবস্থাটা, হর্স ট্রেডিংয়ের যে আপনার অভিজ্ঞতাটা, মানে 12 বছর আগে, মানে 14 বছর আগের, এই জন্য 72 সালে যে হর্স ট্রেডিংয়ের অভিজ্ঞতা থেকে 70 অনুচ্ছেদ আসলো, এটাকে একদম ফেলে দিবেন না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিএনপিতে তো প্রচুর কিছু পুরাতন লোকজনও আছে যারা 70-এর বেশি বয়স আছে। আমরা যারা পড়াশোনা করছি, আমাদের বয়স 60-এর বেশি, আমরাও তো এই অভিজ্ঞতাটার কথা জানি সিনিয়রদের কাছে আলোচনার মাধ্যমে। তো এই জন্য আপনি 31 দফা এগুলো বলতেন, 31 দফাতে এটা বলেন না। 31 দফাতে বলছেন যে আপনি সব কিছুকেই নতুন করে স্বাধীনভাবে আলাদা আলাদা করে দিবেন, সেটাই তো আমাদের। সবকিছুকেই আপনি তো সাজাবেন, তো আপনাকে নিয়ে আপনারা 31 দফা যে করেছেন, আপনারা 31 দফা তো বিএনপির একার না, 31 দফা কিন্তু বিএনপির একার না ভাই। প্রথম 29 কতটি দল ছিল, তারপর 39, তারপর 42টি দল একত্রে বসে এই 31 দফা বানাইছে। তো আমরা 31 দফা থেকে তো এখনো কি বিএনপি বলছে কোনোদিন যে আমি 31 দফা থেকে সরে যাব? না মোশাররফ ভাই, আপনারা করেন, আমি তো আবারও বলছি, আপনারা করে দেন, আমরা তখন মানুষের কাছে আমরা ফাউল হয়ে যাব, অসুবিধা না। না, আপনি যখন দেখছেন, আপনি দেখেন, আপনি জেলা পরিষদ, বিভিন্ন সিটি কর্পোরেশনে যে নিয়োগগুলো দিয়েছেন, বিএনপির যে নির্বাচনী ইশতেহার পড়ে দেখেন, সম্পূর্ণ ইশতেহারের বিপরীত। যারা নিজেদের ইশতেহারই প্রথম এই 30 দিন 40-45 দিনের মধ্যে মানে না, তারা কিভাবে জুলাই সনদের যে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবেন, আমরা কিভাবে আস্থা রাখবো? আমি আপনাকে বলি, এক একটা ইউনিয়ন পরিষদগুলোর গ্রামীণ এলাকায় ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যানরা পলাতক, বেসিক্যালি মানে আওয়ামী লীগের পক্ষে গুন্ডামি করেছে, মাস্তানি করেছে, খুন করেছে, এবং এরা পলাতক। ওইখানে একজন বিসিএস অফিসার দেওয়া হয়েছে, কৃষি অফিসার, অ্যাসিল্যান্ড, এবং এরা সপ্তাহে 1 দিন 2 দিন যায় 2 ঘন্টার জন্য। এবং ভাই, মানুষের যে ভোগান্তি, যে একটা স্বাক্ষরের জন্য, এইজন্যই কিন্তু আমরা তখন নির্বাচনের দাবি তুলেছিলাম, স্থানীয় পরিষদ নির্বাচনের দাবি আমরা তুলেছিলাম, আপনারা তখন দেন নাই। এখন আমি আপনাকে বলছি, আপনি বলেন যে স্থানীয় সরকার মন্ত্রী, এলজিআরডি মিনিস্টার যেটা বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে যে নির্বাচন করবেন, স্থানীয় সরকার নির্বাচন করবেন, সেটাকে বলেন স্থানীয় সরকার নির্বাচনই করবেন। এবং স্থানীয় সরকারের পাওয়ার ফাংশনিংগুলো নিয়ে আমি মনে করি যে আমাদের অপোজিশন যারা আছেন তারা যেন আরো অনেক বেশি সেমিনার করেন, এবং বেসিক্যালি এটি স্থানীয় প্রশাসন না করে স্থানীয় সরকার যেন এই সরকার রূপান্তরে, এইটা আপনি ব্যবস্থা করেন।